গণভবনকে স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যে কমিটি গঠন, থাকবে আন্দোলনের শহীদদের তালিকা। আগামী সপ্তাহে কাজ শুরুর আশা, পরিদর্শন করলেন ৩ উপদেষ্টা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। শাহবাগ মোড়ে সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের অবস্থান, যান চলাচল বন্ধ। এবং বন্যার অজুহাতে নওগাঁর মোকামে বস্তায় ১৫০ টাকা বাড়তি চালের দাম। লাগাম টানা যাচ্ছে না মুরগি ডিমের। কারসাজিতে জড়িতদের ধরতে কঠোর সরকার, জানালেন উপদেষ্টা। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর করতে কালকের মধ্যেই বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করা হবে। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা গণভবন পরিদর্শনের পর সাংবাদিকদের এ তথ্য জানান। স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তারা। আন্দোলনের ঘটনালাপী শহীদদের তালিকার পাশাপাশি জাদুঘরে গত ১৬ বছরে গুম, খুন, নির্যাতনের শিকার ব্যক্তিদের তালিকাও থাকবে। এদিকে কোনো মাজারে হামলা সরকারের কাছে গ্রহণযোগ্য নয় বলে জানান শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। গণভবন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। ১৬ বছর যেখানে অবস্থান করে স্বৈরশাসন চালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্ট তার পালিয়ে যাওয়ার দিন, তাই জনগণের সব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে গণভবনকে ঘিরে। তছনছ করে দেয়া হয় এই রাজপ্রাসাদ, ঘটে লুটপাটের মতো অযাচিত ঘটনাও। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয় গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তর করার। এরই ধারাবাহিকতায় শনিবার শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন পরিদর্শনে আসেন ৩ উপদেষ্টা। পরিদর্শন শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘর করার পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যে স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জুলাই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরের দুঃশাসনের স্মারক এই জাদুঘরে থাকবে বলে জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে সম্প্রতি মাজারে যেভাবে হামলা চলছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না, এটা বারে বারে বলেছি। আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি। আওয়ামী লীগ আমলের নিপীড়ন যেন দেশে আর ফিরে আসতে না পারে বর্তমান সরকার তা নিশ্চিত করতে চায় বলে জানান উপদেষ্টারা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে উত্তাল রাজপথ। সকাল থেকে সমাবেশ করলেও দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আর এতে বন্ধ রয়েছে যান চলাচল। দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের। সকালে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ শুরু করে ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আমাদেরকে ৩৫ করতে হবে এবং বিভিন্ন সেক্টরে উন্মুক্ত করতে হবে। আমরা চাই আমাদের যোগ্যতাটা অ্যাপ্লাই করতে। তারা যদি সময় নির্ধারণ করতে চাই এর মধ্যে আমরা প্রজ্ঞাপন জারি করব, আমরা তাও রাজি আছি, কিন্তু আমরা দ্রুত ৩৫ দাবিটির প্রজ্ঞাপন চাই। ৩০-এর দাবি বাস্তবায়ন ছাড়া আজকে আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। ৩৫ প্রত্যাশীদের সমাবেশে যোগ দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান তার। আমার যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সে আমি চাকরি পেতে পারি। তাদের সাথে কথা বলুক সরকার, বলে এই ব্যাপারে একটা ভালো গ্রহণযোগ্য, সবার কাছে গ্রহণযোগ্য সমাধান করুক। বয়সসীমা ৩৫ করার ব্যাপারে যৌক্তিকতা তুলে ধরেন বক্তারা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ থাকার ফলে দেশে দক্ষ জনবল গড়ে উঠছে না বলেও মত দেন তারা। ১৯৯১ সালে বাংলাদেশের সকল পর্যায়ে চাকরির বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ করা হয়েছিল। সে সময় মানুষের গড় আয়ু ছিল ৫৭ বছর। ৩৩ বছর পর মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩-এ। আর তাই চাকরির আবেদনের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করা যৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকার যেন স্থির হতে না পারে, তারা যাতে সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনে যারাই আসুক, নির্বাহী বিভাগের রক্তচক্ষুর কাছে বিএনপি মাথা নোয়াবে না বলেও জানিয়েছেন তারা। বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে শেখ হাসিনার স্বার্থকে ভারত বেশি গুরুত্ব দিচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির নেতারা। নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সাংবাদিকদের কাছে বাংলাদেশ বিষয়ে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের থেকেও শেখ হাসিনার স্বার্থকে ভারত গুরুত্ব দিলে তার জবাব দিতে প্রস্তুত বাংলাদেশের জনগণ। শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই, এই কষ্ট, এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না? তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। এদিন সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। পরে তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন থেকেও রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবে না, তারা যেন সুন্দর নির্বাচন দিতে না পারে সেজন্য ষড়যন্ত্র চলছে বলেও দাবি তার। কোনো অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন অবস্থান করে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে না। তাই রাজনৈতিক দলেই দেশের শক্তি, দেশের বল, একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়াই এই তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্টের দায়িত্ব বলে আমি মনে করি। সেই জন্য আমি এই জন্য বলেছি, এই সরকারের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করুক না কেন, আমরা এই সরকারের সাথে আছি। এই সরকার যেদিনেই বিভিন্ন রাজনৈতিক দলের দাবি অনুযায়ী নির্বাচন দিবে, সেদিন পর্যন্ত আমরা তার সাথে আছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড হয়েছে উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান বিএনপি নেতারা। নির্দেশ দিয়েছে আমরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিশেষ সুবিধায় নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যথাসময়ে ফিরতে চান দেশে, এমনটাই জানিয়েছেন তার আইনজীবীরা। আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালতও এ বিষয়ে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তারা। আফজল হোসেনের রিপোর্ট। পলাতক শেখ হাসিনা জনাব তারেক রহমান সাহেবের পাসপোর্টটা পর্যন্ত নবায়ন করতে দেয়নি। উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আদালতের প্রতি শ্রদ্ধাশীল, সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলাগুলোর যেগুলোর রায় হয়েছে সেগুলো আইনগতভাবেই তিনি মোকাবেলা করবেন, আর যেগুলোর রায় হয়নি সেইগুলো আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলছেন, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেতে হলে দেশে ফিরতে হবে তারেক রহমানকে। তারেক রহমান সাহেবের জাজমেন্টের পরে যেহেতু তার আগে থেকে উনি দেশে ছিলেন না, উনি লন্ডনে, কাজে ওনার তো এই মামলায় আপিল করার কোনো সুযোগ ছিল না বা আপিল উনি করতে পারেননি। কোর্টের কাছে কোনো রিলিফ আপনাকে যেতে হলে আপনাকে তো কোর্টে সারেন্ডার করতে হবে। আইনে আমাদের আরেকটা প্রভিশন আছে 561A of the Code of Criminal Procedure, that are inherent power of the court. তারেক জিয়া সাহেবের যদি ওটা করতে হয় তাইলেও তাকে দেশে আসতে হবে। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই দলকে সংগঠিত করে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। জাতীয়তাবাদী দল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্রজনতার আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর গুলিতে আহতদের দেখতে জাতীয় নিউরো সায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে তিনি রাজধানীর আগারগাঁওয়ের এই বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন ডক্টর ইউনূস। আন্দোলনে আহত হয়ে 8 শিক্ষার্থী সহ এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 11 জন। এর মধ্যে মাথায় গুলি লেগে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন 4 জন গুরুতর রোগীরও খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা। ইনস্টিটিউটের পরিচালক সহ জ্যেষ্ঠ চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন।
পাইকারি মোকামে বস্তা প্রতি চালের দাম বেড়েছে 150 টাকা। আর সপ্তাহ ব্যবধানে দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে খুচরা বাজারে। ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে অধিক মুনাফার সুযোগ নিচ্ছে। আর বন্যা দুর্গত এলাকায় চালের অতিরিক্ত চাহিদা বৃদ্ধির অজুহাত বিক্রেতাদের। এমআর রকি রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। ভরা মৌসুম, তাই বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এর মাঝে হঠাৎ চলতি সপ্তাহে নওগাঁর পাইকারি মোকামে বস্তাপ্রতি 150 টাকা পর্যন্ত চালের দর বাড়িয়েছেন মিলাররা। চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারেও। মোটা জাতের প্যারিজা, B28 ও স্বর্ণাপাত চালে কেজিতে 3 টাকা, আর সরু চাল জিরাশাল, নাজির ও কাটারি মিনিকেট কেজিতে 2 টাকা বাড়তি দরে বিক্রি করছেন মিলাররা। ভোক্তাদের অভিযোগ, কারসাজি করে অধিক মুনাফার আশায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেকটা চালের দাম 2 টাকা করে বাড়িয়েছে। আপনার মোটা চাল ছিল আপনার 56 টাকা, সেটা বেড়ে দাঁড়াচ্ছে 58-60 টাকা কেজি। চালের দাম এবং কাঁচা তরকারি, সবজি এসবের দাম যদি বাজারে কমানো হয় তাহলে আমরা অনেক ভালো চলতে পারবো। তবে বন্যা এলাকায় চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে বলে অজুহাত মিলারদের। স্বর্ণাপাস ধান উঠবে আরো 2 মাস পরে। এই ধানটা আমরা কিন্তু এখন চালটা কিন্তু অ্যাভেলেবল পাই, কিন্তু সেই চালটা কিন্তু 2 মাস আগে শেষ হয়ে গেছে। সেই কারণেই কিন্তু একটা বাজারে এই মোটা জাতের চালটা বা মিডিয়াম জাতের চালের দামটা কিন্তু বাড়ছে। চলতি মৌসুমে জেলায় 60,000 হেক্টর জমি থেকে 1,80,000 মেট্রিক টন ধান পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মুরগি ও ডিমের দামে লাগাম টানা যাচ্ছে না। 2 দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 15 টাকা, আর ডিমের ডজনেও বেড়েছে 10 টাকা। এদিকে সরবরাহ কমায় বাড়তি মরিচের দর। অন্যদিকে 50-60 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। বড় আকারে ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা দরে। 2 দিন আগেও রাজধানীর বাজারগুলোতে কেজি প্রতি ব্রয়লার মুরগির দাম ছিল 160 টাকা। 48 ঘন্টার ব্যবধানে 15 টাকা বেড়ে স্বল্প আয়ের মানুষের মাংসের চাহিদা মেটানো পণ্যটির দাম ঠেকেছে 175-এ। একই সময়ে ডজনে ডিমের দাম বেড়েছে 10 টাকা। কিন্তু নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম নিয়মিত বিরতিতে বাড়ছে কেন? জবাবে আগের মতোই সেই দায়ে চাপানো চক্রে খুচরা বাজারের বিক্রেতারা। পাইকারিতে বাড়তি দরের পাশাপাশি তাদের যুক্তিতে যোগ হয়েছে সাম্প্রতিক বন্যার প্রভাব। বিপরীতে ক্রেতার অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজি ঘিরে অসুবিধা যেগুলো ছিল সেগুলো কমছে, কিন্তু তারপরেও ওনাদের মানে সেই তুলনায় কমে নাই। ওরা কম দেখে তো একটু রেট বাড়তেছে, পোষায় না তো, কামারিকে তো পোষাইতে হইব। আমরা যেরকম কিনে আনতেছি আমরা এরকম বেচতেছি। মুরগির ডিমের দাম অনেক বাড়ছে, এটা একদম বিপরীত দাম বেড়ে গেছে। মুরগি ডিমের পর ক্রেতার নজর থাকে সবজির বাজারে, কিন্তু সেখানে নেই স্বস্তির খবর। শনিবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে 60 টাকার উপরে, কোনোটার দাম ছাড়িয়েছে 100 টাকা। সরবরাহ কমায় একদিনের ব্যবধানে আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। তবে কেজিতে 10 টাকা কমে পেঁয়াজ বিক্রি হচ্ছে 110 টাকায়। কিছুদিন আগে ছিল বন্যা, এখন আবার জায়গা জায়গায় বৃষ্টি হইতেছে, হওয়ার কারণে মানে আপনার সরবরাহ কম থাকার কারণে মানে আপনার জিনিসের দামটা একটু বেশি আর কি। সিন্ডিকেট ছিল, চাঁদা ছিল, রাস্তার মনে মনে ট্রাফিক আটকায় টাকা নিছে, দলীয় লোকজন টাকা নিছে। এখন তো সেই ইয়েগুলো নাই, তাহলে তো আরও কমার কথা। কমতেছে না কেন, এটা প্রশ্ন তো আমাদের। কালকে ইন্ডিয়ান মরিচ ছিল, আজকে ইন্ডিয়ান মরিচ নাই। ইন্ডিয়ান মরিচ না আসা না কারণে দাম বেড়ে গেছে। মৌসুম থাকায় অনেক ক্রেতার আগ্রহ থাকে ইলিশ মাছ নিয়ে, কিন্তু চাহিদার মতো জাতীয় মাছটিতেও বজায় আছে দামের ঊর্ধ্বমুখী প্রবণতা। বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা কেজিতে। অন্যগুলোর মধ্যে বড় আকারের রুই 450 থেকে 500 ও কাতলা বিক্রি হচ্ছে 500 থেকে 600-তে। কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভা শেষে উপদেষ্টা বলেছেন, অর্থ কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়ালদের ধরতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের শীর্ষস্থানীয় 5 ব্যবসায়ীর কর ফাঁকি খতিয়ে দেখতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান, সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান, বসুন্ধরার আহমেদ আকবর সোবহান, ওরিয়নের ওবায়দুল করিম ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের কর ফাঁকির বিষয়ে বিশেষ তদন্তও শুরু করেছে সংস্থাটির কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। আর্থিক খাতে কেলেঙ্কারিতে জড়িত রাঘব বোয়াল ধরার অগ্রগতি প্রসঙ্গে এবার কড়া হুঁশিয়ারি দিয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানালেন, সরকারের অবস্থান স্পষ্ট, ছাড় দেয়া হবে না কাউকে। অনেকের ব্যাংক জব্দ করেছে, এটা প্রিলিমিনারি
তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্টে এক সভায় অংশ নেন উপদেষ্টা। পরে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে জানান, কালো টাকা সাদা করার সুযোগ না থাকায় এনবিআর অর্থ লোপাটকারীদের সহজেই ধরে ফেলবে। কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যারা অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে। উপদেষ্টা জানান, বাজার কারসাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে সরকার। ভোক্তাদের স্বস্তি দিতে এরই মধ্যে শুল্ক কমানো হয়েছে বিভিন্ন পণ্য আমদানিতে। এর ইতিবাচক প্রভাবও পড়েছে বলে পর্যবেক্ষণ অর্থ উপদেষ্টার। এখন একটু ইম্প্যাক্টটা আপনার যদি বাজারে এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাইশাকে বা আমরা এসেকে বলবো, এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নিয়োগ প্রক্রিয়া শিগগিরই শেষ হবে বলেও জানান সালেউদ্দিন আহমেদ। ইয়ানুর শিফাত, সময় সংখ্যা। বন্ধ হওয়ার পর আজ থেকে খুলেছে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুরের সব তৈরি পোশাক কারখানা। কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। নতুন করে কারো উস্কানিতে পরিস্থিতি যাতে আবার অস্থির না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। সরকারের ভূমিকা নিয়ে কথা বলেছেন অর্থ উপদেষ্টাও। বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা। সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোনো উস্কানিতে কান না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে 20টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। সংগঠনটির নেতারা বলছেন, ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে, কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয়। পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল। তারা যাতে সব কারখানায় যথারীতি কাজ করে যান, তাদের সমস্যা থাকলে ম্যানেজমেন্টকে তারা লিখিতভাবে জানাবেন। আর আরেকটা বিষয় হলো, সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠনগুলো না। এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক, শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। শ্রমিকদের, মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে, এবং এখানে কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। আর আমি কমার্স মিনিস্টার, ট্রেড বডির সাথে আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বলবো। দেখছেন সময় সংবাদ। চট্টগ্রাম ওয়াসার এমডির পদত্যাগ ও বিচার দাবিতে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী নাগরিক সমাজ। দীর্ঘ 14 বছর এমডি পদে থাকা একেএম ফজলুল্লাহ সহ সংস্থাটির নানা অনিয়ম দুর্নীতি তদন্তে অনুসন্ধান শুরু করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কমিটির প্রধান। তবে ব্যবস্থাপনা পরিচালকের দাবি, কোনো প্রকল্পেই হয়নি দুর্নীতি। অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে চট্টগ্রাম ওয়াসা পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক সহ 3 সদস্যের তদন্ত কমিটি। এই সময় ওয়াসার সমাপ্ত বিভিন্ন প্রকল্পের নথি, আর্থিক বিষয়, নিয়োগ, পানি বিপণন সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন। কথা বলেন ওয়াসা ব্যবস্থাপনা পরিচালক সহ প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে। তদন্ত শেষে দ্রুত দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেওয়ার আশ্বাস তদন্ত কমিটির প্রধানের। ওয়াসা পরিচালনা সংক্রান্ত যে কোনো বিষয়ে যদি কোনো অনিয়ম হয়ে থাকে সবকিছুই আমরা খতিয়ে দেখছি। পর্যবেক্ষণ শেষ হলে আমরা প্রতিবেদন তৈরি করে সরকারকে দাখিল করব। তবে ব্যবস্থাপনা পরিচালকের দাবি, কোনো প্রকল্পই দুর্নীতি হয়নি, বরং কাজের স্বচ্ছতা প্রমাণ করায় 1 যুগের বেশি সময় ধরে তাকে দায়িত্বে রাখা হয়েছে। আমার বিরুদ্ধে যে কমপ্লেন এখানে উঠাইছে বৈষম্য বিরোধী সমাজ, তাখানে একটা আমার সঙ্গে দুর্নীতির কমপ্লেন নাই। আমি দুর্নীতির ব্যাপারে ওনাদের চ্যালেঞ্জ দিয়ে বলছি যে চট্টগ্রাম শহরের 500 কন্ট্রাক্টর আছে ওয়াসাতে, একটা কন্ট্রাক্টর যদি আপনাকে বলে ফজলুল্লাহ সাহেবকে টাকা দিছি, তাহলে সেদিন আমি এখান থেকে একদম উঠে সঙ্গে আপনাদের সামনে থেকে বাইরে চলে যাবো। 2023 সালে অষ্টমবারের মতো চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান একেএম ফজলুল্লাহ। এই সময় পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে অন্তত 10টি প্রকল্প নেওয়া হয়। ইতিমধ্যে 8টি প্রকল্পের কাজ শেষ হয়েছে, আরও 2টি বড় প্রকল্পের কাজ এখনো চলছে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়।